জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, আমরা যেমনটি জানছিলাম যে সকালে তো সাক্ষ্য গ্রহণের আপনি জানাচ্ছিলেন আমাদের, এখন কি সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বা এখন কারা সাক্ষ্য দিচ্ছেন, সবশেষ তথ্য আমাদের জানাবেন। শুভন, কিছুক্ষণ আগে এই শেখ হাসিনা সহ ৩ জন আসামির বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষী, তিনি একজন জুলাই যোদ্ধা সবজি বিক্রেতা আব্দুস সামাদ, তিনি এখন এই মুহূর্তে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্য দেওয়ার শেষ হলে তাকে কিন্তু জেরা করবে আসামি পক্ষের আইনজীবী। জানেন এই মামলা 3 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। চৌধুরী আব্দুল আল মামুনের পক্ষে কিন্তু তার আইনজীবী আছেন, বাকি 2 পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী দিয়েছেন সেই আইনজীবী জেরা করবেন। এর আগেও আমরা তাই দেখেছি। আজকে সকালে এই মামলার শুনানি উপলক্ষে কারাগার থেকে চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। উনি এই মুহূর্তে এজলাস কক্ষের কাঠগড়ায় আছেন, সেখানে বসে তিনিও কিন্তু সাক্ষ্য যারা শুনেন, সব কিছু অবলোকন করেন এবং আসামিদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরুর জন্য গত 10 জুলাই যখন অভিযোগটা গঠন করা হয় তাদের বিরুদ্ধে কিন্তু মোট 5টি অভিযোগ সুনির্দিষ্ট। 5টি অভিযোগের মধ্যে 3টি অন্যতম অভিযোগ হচ্ছে প্রথম যে শহীদ হয়েছিলেন খুলনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, তারপর আপনার 6 জনকে যে গুলি করে হত্যা করা হয়েছিল চানখারপুলে এবং সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর যে আপনার লাশ পুড়ে দেওয়া হয়েছিল, এই 3টি কিন্তু অভিযোগ সরাসরি আনা হয়েছিল। এরপর আরও 2টি অভিযোগ ছিল। তো সবগুলো অভিযোগ কিন্তু গঠন করে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা শুরুর নির্দেশ দিয়েছিলেন এবং আনুষ্ঠানিক বিচার কাজ কিন্তু শুরু হয়। তা আমরা দেখেছি যে আজকে অন্য কয়েকটি মামলা হয়েছিল, আজকে মোট 16 জন আসামিকে হাজির করা হয়েছিল। অন্য মামলায় 15 জন আসামিকে আনা হয়েছিল, সেই আসামিদের কাজ সমাপ্ত হয়েছে। 2 মাস করে অন্যান্য মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ এখন পর্যন্ত। শুভন। দর্শক, আমরা জানছিলাম জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের করা আবেদনের শুনানি অক্টোবরের শেষ সপ্তাহে হবে। আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাকির হোসেন এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। গেল 11ই আগস্ট সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হকের আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে 2 পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। এর আগে ওই মামলার কার্যক্রম স্থগিত ও জামিন চেয়ে সাবেক বিচারপতি খায়রুল হক 7ই আগস্ট আবেদনটি করেন। কখনো চাকা খুলে পড়ছে, কখনো উড্ডয়নে কয়েক ঘন্টা পর জানা যাচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটি আছে। বলছিলাম রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের কথা। যাত্রী সেবার মান যখন ভোগান্তির তলানিতে, তখনও স্বৈরাচার সরকারের আস্থাভাজনদের পদোন্নতি ও পুরস্কৃত করা হচ্ছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালকও চাকরি গেলেও পুরো টাকা পাওয়ার একচেটিয়া চুক্তি করছেন সংস্থাটির সাথে। বিমানের নানা অসঙ্গতি নিয়ে বিস্তারিত নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে। মধ্যাকাশ থেকে চাকা খুলে পড়ছে বাংলাদেশ বিমানের। চরম ঝুঁকি নিয়ে সে যাত্রায় ল্যান্ড করে পাইলট। বিমানের চেকিংয়ের পর উড্ডয়নেরও কয়েক ঘন্টা পর জানা যাচ্ছে টয়লেট বিকল, প্লেনের ডানায় আগুন অথবা নানা জটিলতায় ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা। নজিরবিহীন এসব ঘটনায় 1 মাসেরও কম সময়ে 9টি বিমানের জরুরি অবতরণ অথবা দেশে ফিরতে হয়েছে। লোকসানের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এসব অভিযোগের কারণ জানতে ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে জরুরি মিটিং করেছেন উপদেষ্টা সহ কর্মকর্তারা। 25টি বোয়িং কেনার ঘোষণার পরই এমন বারবার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যর্থতা নতুন আলোচনার জন্ম দিচ্ছে। এরই মধ্যে থেমে নেই নিয়ম ভেঙে পদোন্নতি। বিমানের অন্যতম শীর্ষ পদে কার্গো পরিদপ্তরের পরিচালক হয়েছেন শাকিল মিরাজ। 5 আগস্ট 2024-এ পরিবর্তিত পরিস্থিতিতে মহাব্যবস্থাপক কার্গোর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্পোরেট প্ল্যানিংয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। 25 আগস্ট দায়িত্ব গ্রহণের কথা থাকলেও 10 দিন আগেই শাকিল মিরাজ ফ্লাইট অপারেশন সিদ্দিকির রুমে অবৈধভাবে প্রবেশ করেন, যার কারণে চাকরিবিধি অনুযায়ী সামরিক বরখাস্ত করা হয়। এর মধ্যে আমাকে বলা হয়েছিল যে জয়নিং অ্যাকসেপ্টেড, বাট চার্জ হ্যান্ড ওভার টেক ওভার 10 দিন পরে। আমি 10 দিন পরে আসছি, তো উনি বলছে যে তুমি 10 দিন পরে তুমি কেন জয়েন করলে না? আমি তো 10 দিন পরে জয়েন করবো, 10 দিন আগে তো তখন তো অফিসে এমডি নিজেই ওএসডি হয়ে গেছে। বিমানের কর্মচারী রেগুলেশন অনুযায়ী শাকিল মিরাজের বিরুদ্ধে অফিস আদেশ লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। নিয়ম অনুসারে বহিষ্কৃত হওয়ার পর শাস্তি না পেয়ে শুধুমাত্র সতর্ক করেই কয়েক মাসের মাথায় তাকে পুরস্কৃত করা হয়।
2023 সালের মার্চে সরকারের এই আস্থাভাজন বঙ্গবন্ধু হাফ ম্যারাথনের আয়োজন করেন। রেস ডিরেক্টর হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন, কিন্তু বিমানের কোনো অ্যাকাউন্টে তার প্রমাণ রাখেননি। বিমানে একটা পয়সা, বিমানের ফান্ড থেকে নট এ সিঙ্গেল পয়সা এখানে দেওয়া হয়। বিভিন্ন কোম্পানি যারা বিমানের সঙ্গে আছে ওই দিয়ে স্পন্সর দিয়ে ওটাও দিয়ে ওই ইভেন্টটা হয়ে গেছে। 2008 সালে 1 মিনিটের টিভি কমার্শিয়ালের জন্য বিমানের ক্রয়বিধি উপেক্ষা করে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ 70,11,000 টাকা কাজ দেন বেসরকারি বিজ্ঞাপনী সংস্থাকে। 70 লাখ টাকার যেটা মানে এটা ডিসপিউট হয়ে গেছে, ওটা তো নিষ্পত্তি হয়ে গেছে। জি জি জি, না ওটা কাগজ আমি আপনাকে চাইলে আমি অডিট নিয়ে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। নিষ্পত্তি হয়ে গেছে ওটা। পিসির বিষয়ে যেটা বললেন সেটার অডিট অবজেকশন একটা আছে, ওটা কাজ চলতেছে, ওটা এখনো ফাইনাল হয় নাই। রিপোর্ট পেলে মানে অবজেকশনটা দিছে, কিন্তু ওইটা ভায়াবল কিনা সেটা নিয়ে কাজ চলতেছে। মানে রিপোর্ট হয়ে যাওয়ার পরে বোঝা যাবে যে অব্যাহতি পেল নাকি অবজেকশনটা প্রিভেল করবে। স্বৈরাচার সরকারের আরেক আস্থাভাজন বশরা ইসলাম প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে মহাব্যবস্থাপক হিসেবে বদলি হয়েছেন। 2022 সালে 51 জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয় 1 বছর আগের তারিখে, কিন্তু এ নিয়ে কোনো তদন্ত হয়নি। আগের সরকারের আমলের কর্মকর্তাদের এমন পুরস্কৃত করার পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক নিজেও প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি করেন, যেখানে বিমান থেকে চাকরিচ্যুত হলেও চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেতন পাবেন তিনি। এমন চুক্তিকে নিয়ম বহির্ভূত বললেন জনপ্রশাসনের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। ধরনের চুক্তি হইতে পারে না। এই ধরনের চুক্তি হলে এই চুক্তিতে আপনার লিগ্যাল ভাবে এটাকে বৈধ চুক্তি বলা যাবে না। এমন চলতে থাকলে লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির আস্থার সংকট আরও বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। নিয়ামুল্লাহ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জাকসু নির্বাচন সামনে রেখে আবাসিক হল থেকে ছাত্রত্ব শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের বের করার অভিযানে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা হল ছাড়তে অস্বীকৃতি জানালে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আফম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক AKM রাশেদুল আলম বলেন, হলে ছাত্রজীবন শেষ এমন শিক্ষার্থীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তাই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, এসব নিয়ে অভিযান পরিচালনার সময় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সামান্য ভুল বোঝাবুঝি হয়। তবে যাদের বের করে দেয়া হয়েছে এমন শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রত্ব শেষ হওয়া 39 ও 40 ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অনেকে এখনও হলে থাকেন। তাদের বের না করে প্রশাসন জুনিয়রদের বের করতে অভিযান চালাচ্ছে। এর আগে জাকসু নির্বাচনকে সামনে রেখে 16 আগস্টের মধ্যেই আবাসিক হলের ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনশনকারীরা জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে 17 বছরেও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করা হয়নি। এর মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চলবে বলে জানান তারা। সেপ্টেম্বরে জাতিসংঘের 80তম অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে 23শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য রাখার কথা রয়েছে। আর 30শে সেপ্টেম্বর রোহিঙ্গা কনফারেন্সে বিশ্ব নেতাদের সভায় বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান ফরিদ আলম। আগামী 9 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের উদ্বোধন হবে। উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক সভাগুলো চলবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এনটিভিকে জানান, এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো সভায় অংশ নেবেন। বাংলাদেশের অনেক কমিটমেন্ট আছে, বাংলাদেশ তো বিভিন্ন বিষয়ে কমিটেড, সেই বিষয়গুলোই উনি তুলে ধরবেন মানে বিশ্বসভায়। স্পেসিফিক্যালি উইমেন রিলেটেড একটা আছে, ইউথ রিলেটেড আছে,
এরপর আছে এসডিজি, ক্লাইমেট চেঞ্জ, এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স এবং রোহিঙ্গা বিষয়ক একটা কনফারেন্স আছে। তো এগুলোর মধ্যে কয়েকটাতে উনি অংশগ্রহণ করবেন। এখনও পর্যন্ত আমরা যতটুক জানতে পেরেছি যে ইউথ রিলেটেড যে হাই লেভেল ইভেন্ট ওইটাতে উনি অংশগ্রহণ করবেন এবং 30 তারিখে যে রোহিঙ্গা কনফারেন্স আছে সেটাতেও অংশগ্রহণ করার সম্ভাবনা আছে। অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমর্থন ও প্রত্যাবাসনের সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা চালাবেন বলেও জানান সালাউদ্দিন চৌধুরী। দেশের মানে রোহিঙ্গা ইস্যুতে আপনার এটা তো একটা আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। এই ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্র এবং চায়না, ভারত এবং ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে আমরা এঙ্গেজড আছি। ফলে প্রত্যাবাসনের বিষয়ে আমরা একটা প্ল্যান চাই। আমরা তো দ্বিপাক্ষিকভাবে মায়ানমারের সাথে সমস্যাটার সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু সেই সমস্যা তো সমাধান হয় নাই। তো আমরা এখন চাচ্ছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বসে তারা একটা আহ্বান জানাক মায়ানমারকে এবং রিজিয়নালি যারা অন্যান্য প্লেয়ার আছে তাদেরকে, ফলে একটা রিপ্যাট্রিয়েশন প্ল্যান হোক, একটা টাইম বাউন্ড রিপ্যাট্রিয়েশন প্ল্যান হোক, এটাই আমরা চাচ্ছি। এদিকে ডক্টর ইউনূসের আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বহুমাত্রিক প্রত্যাশা দেখা গেছে। অধিবেশনে যোগ দিতে আগামী 22 সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে আসার সম্ভাবনা রয়েছে। 30 তারিখ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে 80টির মধ্যে 70টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশিষ্ট মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হচ্ছে। শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে এই নির্দেশনা দেওয়া হয়। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করবেন। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, সাক্ষ্য গ্রহণ তো চলছে, আজ এখন পর্যন্ত কতজন সাক্ষ্য দিয়েছেন? রাইকা, এই মুহূর্তে কিন্তু ট্রাইব্যুনালে দুপুরের যে খাবারের বিরতি সেটা চলছে। 2টার পরেই আবার আজকের মামলার যে চতুর্থ সাক্ষী আজকের, অর্থাৎ ইতিমধ্যেই 3 জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। তাদেরকে কিন্তু জেরাও করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষের আইনজীবীরা কিন্তু কোনো সাক্ষীকেই জেরা করছেন না, যেহেতু তিনি এই মামলায় রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন করেছেন। সেহেতু হয়তো তারা এই সাক্ষ্য জেরা করছেন না। তবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি কিন্তু প্রত্যেক সাক্ষীকেই জেরা করছেন। আর আজকে 3 জন সাক্ষী ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে 2 জন কিন্তু জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, যেমন আব্দুস সামাদ, তিনি একজন সবজি বিক্রেতা এবং 19 জুলাই তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন উত্তরার আজমপুরে এবং ইবনে সিনা হাসপাতালে গিয়ে তার গুলিটা বের করা হয়েছিল, তার মাথায় গুলি লেগেছিল এবং তিনি সেদিনের ঘটনার বর্ণনা করেন। আরেকজন জুলাই যোদ্ধা হচ্ছে নাইম শিকদার, যার বয়স 22 বছর। তিনি খুলনায় জুলাই আন্দোলনের 4 আগস্ট আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন তার পিঠে এবং তার শরীরে এখন পর্যন্ত 500-র উপরে গুলির যে স্প্লিন্টার সেটা আছে এবং সেজন্য তিনি খুব কষ্ট পাচ্ছেন। এখনও তিনি চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ মেডিকেল, যেটা সাবেক পিজি হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং নাইম শিকদার যেটি বলেছেন যে 4 আগস্ট পুলিশ তার একদম কাছে এসে তাকে গুলি করে এবং কার কার নির্দেশে গুলি হয়েছিল সব কিছু বলে প্রত্যেক সাক্ষী কিন্তু আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, বিচার চেয়েছেন। যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, সব ঘটনা যেন বিচার হয়, তারা সেই বিচার দাবি করেছেন। আরেকজন সাক্ষী দিয়েছেন মিজান মিয়া, তিনি বরগুনা বাড়ি এবং তিনি ঢাকায় থাকতেন এবং তিনি বলছেন যে তার কাছ থেকে সামনে থেকে একজন জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ, তার বাড়ি থেকে যে পুলিশ গুলিটা উদ্ধার করে মানে গুলিটা বের করার পর যে বাড়িতে গুলিটা রাখছিল সেই গুলিটা তদন্ত কর্মকর্তা উদ্ধার করে তখন তার সামনে এটা জব্দ হয়। তিনি আসলে জব্দ তালিকা করার সময় তিনি স্বাক্ষর দিয়েছিলেন, তিনি উপস্থিত ছিলেন। এই হচ্ছে উনি একজন সাক্ষী। মোট 3 জন সাক্ষী দিয়েছেন। অপর
এখন যেটা সাক্ষী দিবেন আশুলিয়ায় যে 6 জনকে যে পুড়িয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনার সুজন নামে একজন সজল নামে একজন নিহত হয়েছিল, সজলের মা সাক্ষী দিবেন। তো এই হচ্ছে আজকে। এবং আজকে আরেকটা জিনিস বলি, ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি জানিয়েছেন যে অক্টোবরের প্রথম সপ্তাহে এই শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণটা হয়তো শেষ হতে পারে। তো এখন কিন্তু একটু পরে সাক্ষ্য শুরু হবে। রায়কা, জানছিলাম জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের খবর। এদিকে রোহিঙ্গা সমস্যার আশু ও স্থায়ী সমাধান চায় বাংলাদেশ, জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান তাদের বাড়িঘরে ফিরতে হবে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এই সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটা স্থায়ী এবং আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটা বড় অপরচুনিটি। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এগুলো আমরা সেই কনফারেন্সে নিয়ে যেতে চাই। আপনারা জানেন জাতিসংঘের সদস্য রাষ্ট্ররাই এই সম্মেলনগুলোতে অংশগ্রহণ করে। রোহিঙ্গারা তো আর সদস্য নয়, কিন্তু কাউকে তো তাদের ভয়েসটা নিয়ে যেতে হবে। তো আমরা এ ধরনের প্রক্রিয়াতে সেই কাজটি করছি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহজাদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 3 এর সামনে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। একদিকে স্থায়ী ক্যাম্পাসের বিষয়টি অনুমোদন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। 100 একর জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 519 কোটি টাকার প্রকল্প একদিকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাভেদ ওমর জয় হত্যার মূল আসামি আল আমিন ও তার ভাই আলিম হোসেন ওরফে আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক 2 ভাইকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়কে হত্যার কথা স্বীকার করে আসামিরা। শনিবার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামানের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 6 আগস্ট ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে পঞ্চগড়ের সিনেমা হল মার্কেটে আল আমিন জাভেদ ওমর জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় 2 ভাই। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে উদ্বেগজনক হারে। এবছর ডেঙ্গুতে মারা গেছেন 14 জন, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1000-এর বেশি, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে এবছর চট্টগ্রাম নগর ও উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1163 জন, যেখানে গত বছর জুলাই আক্রান্ত ছিলেন 198 জন, আর এবছর সেই সংখ্যা দাঁড়িয়েছে 430 জনে। আগস্টের মাঝামাঝি সময় গত বছর আক্রান্ত ছিলেন 202 জন, আর এবছর একই সময় আক্রান্ত 234 জন। নগরীতে ডেঙ্গুতে এবছর প্রাণ গেছে 14 জনের। ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার সংক্রমণও আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2026 জন। চিকিৎসকরা বলছেন মশার ঘনত্ব বৃষ্টি আর আবর্জনা নিয়ন্ত্রণে না আনতে পারলে উদ্বেগ আরও বাড়বে। জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 4 জন সাক্ষী আজ দিয়েছেন। এ নিয়ে মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। অক্টোবরের প্রথম সপ্তাহে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হাজির ছিলেন। 4 সাক্ষীর মধ্যে 2 জন আহত জুলাই যোদ্ধা এবং 1 জন নিহতের মা, অপরজন জব্দ তালিকা করার সময় প্রত্যক্ষ সাক্ষী। শেখ হাসিনা এবং কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাক্ষীদের জেরা করলেও মামুনের আইনজীবী জেরা করেননি। এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব।
৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩,৮২১ কোটি টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২৫৭ কোটি টাকা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেয়া হয়। এ বিষয়ে সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, পরিবেশ ছাড়পত্র নিয়েই চলনবিল এলাকায় বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া সভায় দেশের ৫টি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপনের অনুমোদন দেয়া হয়। এতে খরচ হবে ৮১৬ কোটি টাকা। গত জুলাইয়ে ১% কম প্রকল্প বাস্তবায়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক প্রকল্পে পরিচালক না থাকাই এর প্রধান কারণ। সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। বাস্তবায়নকালেও পরিবেশ অধিদপ্তর দেখতে থাকবে যে এটা এই প্রকল্পগুলো পরিবেশসম্মত হচ্ছে কি হচ্ছে না, এবং আমরা বলছি যে যথাসম্ভব দ্রুত গতিতে এটা যাতে করা হয়। রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেপ্তার মোন্তাসেরুল আলম আনিন্দ এবং তার ২ সহযোগীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। গতরাতে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে একটি ইংলিশ কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। এ সময় আটক করা হয় রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ভাতিজা মোন্তাসেরুল আলম আনিন্দ এবং তার ২ সহযোগীকে। চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মূল আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে চট্টগ্রামের চান্দনাইশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শাকিলকে। পরে তার স্বীকারোক্তিতে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুরের কচুয়ায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপজেলার হযরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ৪৫০ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা কলম এবং শিক্ষকদের মাঝে নোটপ্যাড কলম বিতরণ করেন। পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্কুলে রোপণ করা হয়েছে দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে শিক্ষা নিয়ে দিক নির্দেশনা বাস্তবায়ন করতেই এসব কর্মসূচি পালনের কথা জানান হাবিবুর রহমান। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি, লঞ্চঘাট এবং আশপাশের এলাকা নদী ভাঙন থেকে রক্ষায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। দুপুরে পাটুরিয়া ঘাট এলাকায় এসব কর্মসূচি পালন করেন তারা। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মার প্রবল স্রোতে ২ সপ্তাহের বেশি সময় ধরে পাটুরিয়া ঘাট সংলগ্ন ধুতরাবাড়ি ও তেগুড়ি গ্রামসহ ফেরি ও লঞ্চ ঘাটে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। মারাত্মক ঝুঁকিতে রয়েছে ফেরিঘাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এখানে তারা আরো ২ মাস ধরে বন্ধ চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। এলাকাবাসীর অভিযোগ, ২ বছর মেয়াদী এই প্রকল্পের সময় পার হলেও কাজ শেষ হয়েছে মাত্র ২৫%।
কাজ চলমান না থাকায় যাত্রী সেবায় নেই কোনো ব্যবস্থা। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। 2024 সালের অক্টোবরে বিকল্প পদ্ধতি ব্যবহার করে পাইলিংয়ের কাজ শুরু করা হলেও অর্থ অভাবে নির্দিষ্ট সময় পার হলেও শেষ হচ্ছে না টার্মিনালের নির্মাণ কাজ। এ কারণে গত জুন মাস থেকে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালায় তাদের একটি টিম। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে কাভার্ড ভ্যানে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও 3 পিস জব্দ করে। সুপেয় পানির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে পৌরবাসী। সকালে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এ সময় তারা বলেন, প্রায় 2 বছর ধরেই দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না তারা। বর্তমানে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে, ফলে নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। পৌর কর্তৃপক্ষ বলছে, নষ্ট পানির পাম্প মেরামত করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। কুষ্টিয়ার মিরপুরে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। সকালে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ মানুষ অংশ নেয়। তাদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে অন্য একটি বিদ্যালয়ে দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া দিলারা ইয়াসমিন তথ্য গোপন করে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপর কুষ্টিয়া 2 আসনের সাবেক সাংসদ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মদদে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পাশাপাশি টিকটকে অশ্লীল অঙ্গভঙ্গি করে নৃত্য পরিবেশন করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি এবং মৌখিক নির্দেশনার কারণ জানেন না পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং ফেব্রুয়ারিতেই হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে বলেন, জাফলংয়ে পাথর লুট ঠেকানোর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের নয়। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। বিদেশের সব মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি ছড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে শনিবার রাতে। যদিও আগেই অনেক দূতাবাস থেকে ছবি সরিয়ে ফেলা হয়েছিল, এখন বাকি দূতাবাসগুলো থেকেও ছবি ছড়াতে নির্দেশনার পাশাপাশি কয়েকজনকে তদারকির দায়িত্বও দেয়া হয়েছে। রোববার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। প্রশ্ন ছিল নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নিয়েও। এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেবার পর থেকেই জাফলং থেকে পাথর তোলা ঠেকাতে কাজ করছে। স্থানীয় প্রশাসন কাজ করতে পারছে না জেনে নিজে সহ উপদেষ্টারা জাফলং পরিদর্শনে যান। বলেন, সেই সময় তীব্র বাধার মুখে পড়লেও কেউ প্রতিবাদ করেননি। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না। প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। জানান, পাথর উত্তোলন বন্ধ করা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, তবে এই বিষয়ে নিজের কাজ ও 2011 সালে নিজে মামলা করায় তার দিকেই আঙুল ওঠে সবার আগে। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের রক্তের দায় মেটানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আলোচনা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দেশের ইতিহাসে কঠিন সময়ে জুলাই আন্দোলনে কবি সাহিত্যিকরা লেখনীর মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন উল্লেখ করে তারেক রহমান তাদের ধন্যবাদ দেন। জানান, সাহিত্য চর্চা করার জন্য দেশে গণতান্ত্রিক পরিবেশ খুবই জরুরি। দেশ যেন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের অবিচল আস্থা প্রকাশের, এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট বিএনপি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমন মন্তব্য করেছেন। নজরুল ইসলাম খান বলেন, তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে কমিশন। পুলিশ, আনসার, নৌবাহিনী, কোস্টগার্ডের সঙ্গে প্রয়োজনে আরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন সঠিক সময়ে হওয়া নিয়ে কোনো আশঙ্কা নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তারা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিএনপির পক্ষ থেকে। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তফসিল ঘোষণার পর আসন ভাগাভাগি বা জোটবদ্ধ হওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসবে। নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং করণীয় শীর্ষক এক আলোচনার আয়োজন করে জামায়াত ইসলামী। দলটির শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। দলটির নায়েবে আমির বলেন, কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই পিআর পদ্ধতি চায় না। আলোচনায় যোগ দেয়া এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানের বিকল্প নেই। বক্তারা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া খুবই জরুরি। একই সাথে সরকার যদি নির্দিষ্ট কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা। আগামী 13ই ডিসেম্বর 2025 নির্বাচন হোক, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? এই মুহূর্তে দরকার পিআরের সরকার। দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন, সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি। গণমাধ্যমের সামনে স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ, এমন অভিযোগ করেছেন নিহত ও আহত পরিবারের অভিভাবকরা। দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দ্বারা 72 ঘন্টার আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়ে স্মারকলিপি প্রদান করতে এসে তারা এই অভিযোগ করেন। তাদের দাবি, 72 ঘন্টা পেরিয়ে গেলেও 2 শিক্ষককে অপসারণ করা হয়নি। এর আগে স্মারকলিপি প্রদান নিয়ে অভিভাবকদের মাইলস্টোন কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হয়।